আমি স্বপ্নের মধ্যে স্পষ্টভাবে অনুভব করতে পারলাম মেয়েটি আমার দিকে একবার তাকালো, আর তারপরেই শুরু হলো প্রচণ্ড জোরে আর্তচিৎকার, মৃত্যু যন্ত্রণার মতো ছটফট করার শব্দ। মুহূর্তে চোখের সামনে দেখতে পেলাম লাল রক্ত গড়িয়ে পড়ছে মাধববাবুর বাড়ির দোতলার বারান্দা দিয়ে, তার সাথে সেই নারী কণ্ঠের চিৎকার। ধীরে ধীরে দেখতে পেলাম সে নারী মৃত্যুর কোলে ঢলে পড়ল, আর তখনই হঠাৎ করে ঘুমটা ভেঙে যেতে চোখ খুলে দেখলাম একটা নারীর ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে মাধববাবুর ঘরে। রহস্য ও রোমাঞ্চের ঠিকানা ভূত কুঠিরে সকলকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আজকে শুনবেন লেখিকা সুদেষ্ণা ঘোষের লেখা তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও মাধব বাবুর আতঙ্ক। প্রিয় লিসেনার, আমাদের গল্পগুলো শুধুমাত্র এন্টারটেনমেন্ট হিসেবে নিলেই ভালো হবে। বাস্তবের সাথে এর কোনো রকমের মিল নেই, যদিও থেকে থাকে সেটা শুধুমাত্র গল্পের প্লট সৃষ্টির জন্য। আজকের গল্পটিতে থাকছে গা শিউরে ওঠা ভয়ানক পরিণতি আর এক রহস্যময় কাহিনী, তাই গল্পটিকে উপভোগ করতে একদম শেষ পর্যন্ত শুনতে হবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলি। গল্প শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ও মাধব বাবুর আতঙ্ক। গল্পের সূত্রধার আমি ইরফান এবং পরিবেশনায় 62 FPS স্টুডিও। শীতকালে বৃষ্টি একটা অসহ্যকর ব্যাপার। একই তুই এবার পৌষের মাঝামাঝি সময় থেকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। খবর বলছে বেশ কয়েক বছরে এমন শীত পড়েনি তিলোত্তমার বুকে। আজ অফিসে আসার সময় দেখে আকাশটা মেঘলা, আর যা দুপা বাড়ি থেকে বেরিয়েছি অমনি শুরু হলো বৃষ্টি। সে মাঝ রাস্তায় বাকি লোকজনের মতো আমারও যাচ্ছে তাই অবস্থা। অফিসে গিয়ে দেখি লোকজন তেমন কেউ আসেনি, গুটি কয়েক আমার মতো হতভাগ্য ছাড়া। কাজেই কাজ তেমন এগোলো না। অফিস ছুটি হয়ে গেল তাড়াতাড়ি। আর এমন সময় আমার আর কিশোরীর ভরসা সেই একজনই। ঠিক ধরেছেন, আমাদের দুজনের গল্পের ভাণ্ডার, আমাদের ঠাকুরমশাই তারানাথ চক্রবর্তী, মানে তারানাথ তান্ত্রিক। লোকটির অদ্ভুত গল্পগুলো সত্যি মিথ্যা এসব যাচাই না করিও কেমন যেন শুনে শান্তি আসে আলাদা। কখনো ভয়ে নিজেরই গলা শুকিয়ে আসে। তাই সময় সুযোগ পেলেই আমার আর কিশোরীর একমাত্র ঠিকানা মটলেনে তারানাথের বাড়ি। অফিস থেকে বেরিয়ে তাই বাইরে দাঁড়াতেই কিশোরী বলল, চলো ভাইয়া, আর দেরি করো না, এখন বৃষ্টির বেগ কম আছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আজকে সারা দিনটা মাটি হয়েছে, অন্তত এই বিকেলের সময়টা মাটি করতে চাই না। তার উপর আজকে যা আবহাওয়া, তারানাথের গল্প দারুণ জমবে। মটলেনে ঢোকার সময় প্রতিবারের মতোই তেলে ভাজা আর পাশিংশ নিয়ে এসে দরজায় টোকা দিলাম। এতদিন চারিমা দরজা খুলে দিত, কিন্তু গত বছর তার বিয়ে হয়েছে। এখন পুজো আচ্চার সময় কখনো কখনো আসে হয়তো, তাই দরজায় 2-3 বার টোকা দিতেই ঠাকুরমশাই এসে দরজা খুলে দিল। শীত এমনিতেই তাড়াতাড়ি পড়ে সন্ধ্যা নেমে পড়ে, তার উপর আজকে মেঘলা আকাশে নির্ধারিত সময়ের বেশ খানিকটা আগেই সন্ধ্যা নেমে গেছে। তারানাথের হাতে একটা লণ্ঠন, তাতে স্পষ্ট বোঝা গেল তার মুখে স্পষ্ট ছাপ বয়সের। গালের চামড়াগুলো জড়ো হয়ে গেছে অনেকটা, তবে মুখের সেই শান্ত সৌম্য হাসিটা একই রকমের আছে। আমাদের দিকে তারানাথ একগাল হেসে বলল,
আরে, এসো এসো, তোমাদের অপেক্ষায় তো ছিলাম। আমি আর কিশোরী একে অপরের মুখের দিকে তাকালাম। হয়তো এটা বুঝতে পেরে তারনাথ হেসে বলল, আরে না না, এটা জানানোর জন্য কোনো মন্ত্রতন্ত্রের দরকার হয় না। আজকের যা আবহাওয়া তাতে স্পষ্টতই বোঝা যাচ্ছিল তোমরা আসবে। আমি আর কিশোরী ওপরে গিয়ে বসলাম। তারানাথও 3 কাপ চা নিয়ে ঘরে ঢুকলেন। আজকে কিন্তু একটা সাংঘাতিক ঘটনা তোমাদের বলবো বলে রেখেছি, কারণ তোমরা তো গল্প শুনতেই আসো। না না ঠাকুরমশাই, এই ধরুন গল্প শোনা, আপনার খোঁজখবর নেওয়া সবই আর কি। কি বলো কিশোরী? দেখলাম কিশোরী তেমন গা করল না কথাটার। সে সামনে রাখা চা মুড়ি আর তেলে ভাজা নিয়ে ব্যস্ত। তারানাথের মুখে একটা বিষণ্ণতা বাঁকা হাসি ফুটে উঠল। বুঝলাম, আমরা মুখে বললেও সে হয়তো আসল কথাটা বোঝে ঠিকই। তারানাথের দিকে পাশিংশ এগিয়ে দিতেই সেটা জ্বালিয়ে পরপর টান দিতে লাগলো সে। আমি আর কিশোরী অপেক্ষা করতে লাগলাম কখন শুরু হবে গল্প। আসলে মুখে যতই বলি না কেন, তারানাথের খোঁজ খবর নেওয়ার জন্য আসি এখানে, কিন্তু আসল উদ্দেশ্য গল্প শোনা। তারানাথ এবার চোখ বুজে গল্প বলা শুরু করলো। মুখে এক কামড় তেলে ভাজা আর মুড়ি ফেলে অধীর আগ্রহে শুনতে লাগলাম গল্প। আর কাকতালীয়ভাবে তখনই বাইরে শুরু হলো মুষলধারে বৃষ্টি। ঘরের ভিতর টিমটিমে লণ্ঠনের আলোয় মায়াবী আলো আধার পরিবেশ। কয়েকটি পাশিংশোর ধোয়ার কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ওপরে উঠে যাচ্ছে ক্রমে। পুরনো পলেস্তারা খসা ঘরে জাকিয়ে বসেছে আরো কয়েক গুণ বেশি শীত। তারানাথ চোখ বুঝে স্মৃতির অতল হাতড়ে বলতে লাগলো তার জীবনের সেই অলৌকিক অভিজ্ঞতার কথা। সে আমার মাঝ বয়সের কথা। চারি তখন আস্তে আস্তে হাঁটতে শিখেছে সবে, আর মাঝে মাঝে একটা দুটো আদো আদো কথা বলছে। আমি তখন পুরোদমে সংসার করছি মন দিয়ে। সাধনার চিন্তা মাঝে মাঝে উদয় হয় মনে। দূরের মাঠ জঙ্গল পাহাড় প্রকৃতি ডাকে, কিন্তু কোনো উপায় নেই আমার। তখন তারা ভরা আকাশের দিকে তাকিয়ে মনের কষ্ট বের করে দিই। আর সত্যি বলতে, চারিকে পাওয়ার পর থেকে কোথাও বাইরে পা দিতে গেলে একবার হলেও ওর মুখটা ভেসে ওঠে। যখন বাবা বলে ডাকে, সে এক অন্য অনুভূতি। আমার সংসারে টান ছিল ভীষণ। এই জন্য যে সমস্ত প্রকৃত সাধক আমায় দেখেছিলেন, তারা প্রত্যেকেই বলেছিলেন যে আমার সাধনা মাঝপথে থেমে যাবে, আর তাই ঘটেছে বাস্তবে। তবে মধুসুন্দরী দেবী আর মাতু পাগলির দেওয়া বিদ্যা থেকে যা পারি সংসার চালাতে তা দিয়ে সেসব কথা মনে করেও আর লাভ নেই। এই জন্মে তো আর সাধন ভাজন হলো না। পর জন্মে যদি করা সম্ভব হয় তখন সে দেখা যাবে। এখন দুপুরের দিকে ঘরে বসে চারির সাথে খেলা করছি। ওর মা বাইরে কাপড় তুলছিল। তখন আমার বাজারে মোটামুটি চল ছিল। কেউ না কেউ আসতো কুষ্টি বিচার করতে, নয়তো হাত দেখে রেশের নম্বর মেলানো, এই সব টুকটাক করে চলতো একরকম। তো সেদিন দরজায় আওয়াজ হতেই দরজা খুলতেই দেখি সাদা চাদর গা অবধি মুড়ি দেওয়া একজন বছর 50 ভদ্রলোক দাঁড়িয়ে আছে। মুখে কাঁচা পাকা দাড়ি, পাতলা ঠোঁট, তবে কোনো অজানা কারণে হোক শুকিয়ে গিয়েছে ঠোঁট দুটো। চোখের তলায় অল্প কালির ছোপ পড়েছে। সামান্য আধ বোঁজা দুটো চোখে ক্লান্তি, বহুদিনের ঘুম না হওয়া ক্লান্ত বিধ্বস্ত চেহারা তার। বেশ লম্বা, তবে আমায় লোকটি দেখে
দুই হাত জোর করে প্রণাম করে বললেন, আগে এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? আমি আসছি হসলা থেকে, তারানাথ তান্ত্রিকের সাথে দেখা করতে। আমিও তার দেখা দেখি প্রতি নমস্কার করে বললাম, আগে হ্যাঁ, আমি তারানাথ চক্রবর্তী। আমি তারানাথ এটা শুনে লোকটির মুখে সামান্য একটা স্বস্তির ভাব যেন ফুটে উঠল। ও, আপনি তাহলে অনেক দূর থেকে এসেছেন, আগে ভিতরে আসুন। দেখলাম লোকটি তার দামি নাগড়া জুতো খুলে ঘরের মধ্যে প্রবেশ করলেন। লোকটির পরনে পোশাক দেখে বোঝাই যাচ্ছে তিনি বেশ উচ্চবিত্ত ঘরের মানুষ। দামি জুতো আর সিল্কের কাজ করা জামা, গলায় মোটা চেন সোনার, আর দুই হাতের প্রত্যেকটি আঙুলে রয়েছে একটি থেকে দুটি করে সোনায় বাঁধানো আংটি। তাতে অনেক কটাতে আবার সব দামি দামি পাথর রত্ন সব বাঁধানো। লোকটিকে আমার ঘরে এনে বসিয়ে গতদিনের এনে রাখা দুটো মিষ্টি আর এক গ্লাস জল এগিয়ে দিলাম। দেখলাম লোকটি হাসি মুখে ঢক ঢক করে জল আর মিষ্টি দুটো খেয়ে নিলেন। তিনি যে পিপাসার্থ ছিলেন সেটা তার জল খাওয়ার ধরন দেখেই বোঝা গেল খানিকটা। জল খেয়ে সামান্য ধাতস্থ হতে আমি তাকে জিজ্ঞাসা করলাম, আপনাকে তো বেশ ক্লান্ত লাগছে, অনেক দূর থেকে এসেছেন তো। আহ, আপনার যা সমস্যা আমাকে বলতে পারেন নিশ্চিন্তে। আগে আমি ভীষণ বিপদে পড়ে কোনো উপায় না দেখতে পেয়ে আপনার কাছে শেষ চেষ্টার জন্য এসেছি। আমার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু আমার জীবনে কোনোভাবেই শান্তি হচ্ছে না। সব সময় যেন একটা অশান্তি, মৃত্যু ভয় আমায় চেপে ধরে আছে। ঠাকুরমশাই, আমি অনেকবার অনেক জায়গাতেই আপনার নাম শুনেছি। আপনি কখনো কাউকে ফেরান না, যার যা সমস্যা আপনি নির্মূল করে দেন। দয়া করে আমার সমস্যাটা। আমি ভদ্রলোককে মাঝপথে থামিয়ে দিয়ে বললাম, অবশ্যই, আপনি একটু শান্ত হয়ে বসে বলুন তো আপনার সমস্যাটা কি। একদম গোড়া থেকে শুরু করবেন বলতে, কোনো কিছু বাকি রাখবেন না। আপনার সমস্যাটা না শুনলে আমি কোনো সমাধান করতে পারবো না। আমি মাধব ভট্টাচার্য। হসালার সমস্ত উচ্চবৃত্ত মানুষের মধ্যে আমি একজন। হসালার লোকেরা আমায় মধু বলেই ডাকে। ওই নামের অপভ্রংশ আর কি। বিশ্বাস করুন ঠাকুরমশাই, বেশ কিছু বছর আগে অবধি আমার মতো সুখী আর কেউ ছিল না। কিন্তু তারপর যে। দেখলাম মাধব ভট্টাচার্য মাঝপথেই থেমে গেলেন। অন্যমনস্ক হয়ে নিজের দুই হাতের আঙুলগুলো একভাবে দুই হাতে তুলতে ঘষতে লাগলেন। কি হলো মাধববাবু, বলুন। কি? ও হ্যাঁ, বলছিলাম না। ও হ্যাঁ, আহ, আগে আমি ভালো ছিলাম, কিন্তু এরপর থেকে মানে এই 2-2.5 বছর আগে থেকে শুরু হয়েছিল সমস্যা। কিন্তু ইদানিং 1 বছর 6 মাসের মধ্যে সমস্যাটা ভীষণ রকম গুরুতর আকার ধারণ করলো। মানে আমি সহ্য করতে পারছি না। মাধববাবু কথাগুলো বলতে বলতে হড়হড় করে কেঁদে ফেললেন আমার সামনে। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, আপনি কোনো চিন্তা করবেন না মাধববাবু, আপনার সমস্ত কথা আমাকে আপনার খুলে বলতে হবে। আপনি এমনভাবে ভেঙে পড়লে আমার পক্ষে তো কোনো কাজ করা সম্ভব হবে না। আপনি আগে বলুন আপনার ঠিক কী কী সমস্যা হচ্ছে। আমার রাতের ঘুম চলে গেছে ঠাকুরমশাই। রাতে ঘুমোলে অনুভব করি কেউ বা কারা যেন আমার গলা বুক চেপে ধরছে। উফ, সে কি দম বন্ধ হয়ে আসে আমার। চিৎকার করি সবাইকে ডেকে তুলে দেওয়ার, কিন্তু না, এক ফোঁটাও গলা থেকে স্বর বের হয় না তখন। যখনই সারাদিনের পরিশ্রমের পর রাতে ঘুমোতে যাই, তখনই এই সমস্যা। চোখ বন্ধ করলেই এমন হয়। কথাটা শুনে আমার বেশ গম্ভীর সমস্যা বলেই মনে হলো। আচ্ছা, আপনি যখন ঘুম থেকে ওঠেন চোখ খুলে প্রথমে কিছু দেখতে পান কি?
মাধববাবু সম্মতি সূচক ঘাড় নেড়ে বললেন, হ্যাঁ ঠাকুর মশাই, আমি দেখতে পাই আমার চারপাশে বেশ কয়েকটা কালো কালো ছায়া ঘুরে বেড়াচ্ছে। তবে খুব অল্প সময়ের জন্য তাদেরকে দেখি, তারপর তারা বাতাসে মিলিয়ে যায়। বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি প্রায় মাস দুয়েক রাতে ঘুমোতে পারিনি। না ঘুমিয়ে ঘুমিয়ে আজকে আমার জীবনটা প্রায় শেষ। ঠাকুর মশাই, শুধু ঘুম নয়, আমি খেতেও পারি না। আমার গলার ভিতর, পেটের ভিতর জ্বালা করে। তারপর হঠাৎ করে নিজের গায়ের সাদা রঙের শালটাকে সরিয়ে নিয়ে সিল্কের জামার হাতলটাকে একটু উঁচু করে দেখাতেই আমার বুকের ভেতরটা একদম থক করে উঠল ভয়ে। কারণ রোগটির গলার নিচ থেকে হাত অবধি কালো কালো ঘায়ে ছেয়ে গিয়েছে যেন। দেখুন ঠাকুর মশাই, এই ঘাগুলো প্রতিনিয়ত বেড়েই চলেছে শরীরে। প্রথম দিন একটা দুটো, তারপর ধীরে ধীরে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। সূর্যের আলো নিভলেই শুরু হয় মারাত্মক জ্বালা পোড়া যন্ত্রণা। রোদে দেখি একটা দুটো করে ঘায়ের সংখ্যা বাড়তে থাকে। এখন সমস্ত শরীরে সেটি ছড়িয়ে গেছে। কলকাতা শহরের নামি দামি ডাক্তার থেকে শুরু করে সমস্ত কবিরাজ, ওষুধ, কোনো কিছু বাদ রাখেনি, কিন্তু কোনোটাতেই কোনো সফলতা আসেনি। সবশেষে কোনো উপায় না পেয়ে সাধু সন্ন্যাসী, তন্ত্রমন্ত্র, গুণিন সকলের কাছেই যায়। বাড়িতে যজ্ঞ করা হয় এবং আমার সারা হাতে দেখুন আংটি, গ্রহরত্ন, পাথর। কিন্তু মাঝে মাঝে মনে হয় এই সমস্ত কিছুই ফালতু। পৃথিবীর সমস্ত লোকের উপর এর কাজ হলো, আমার উপরেই কেবল কাজ হচ্ছে না। আমি পাগল হয়ে যাচ্ছি ঠাকুর মশাই, পাগল হয়ে যাচ্ছি। কোনো উপায় না পেয়ে আমার এক পরিচিত ভদ্রলোকের কথায় আমি আপনার কাছে এসেছি। এখন আমার শেষ ভরসা আপনি না হলে আমাকে হয়তো অকালে পৃথিবী ছাড়তে হবে। বিশ্বাস করুন, আমার টাকা পয়সা, ধন দৌলত কোনো কিছুরই অভাব নেই, কিন্তু কিন্তু আমার মনে কোনো শান্তি নেই। রকমারি রকমের খাবার, কিন্তু পেটে কিছুই দিতে পারছি না। নরম দামি বিছানা, কিন্তু ঘুম নেই। অজস্র অলংকার, পোশাক, কিন্তু শরীরটাই ঘায়ে ভরা। এতটা কথা একভাবে বলে থামলেন মাধব ভট্টাচার্য বাবু। আমি বেশ অবাক হয়ে গেলাম মাধববাবুর কথা শুনে, কারণ এমন ধরনের ঘটনা এর আগে আমার জীবনে কখনো শুনিনি, এবং এর আসল কারণ তখনও আমি বুঝে উঠতে পারিনি। নিজের চোখের সামনে মাধববাবুর হাতের ঘাগুলোর দিকে দেখলাম। সাদা চামড়ার ওপর কালো রঙের বড় বড় তিলের মতো ফোসকা, অথচ ঠিক ফোসকা নয়, কালা জাদু করে বান মারলে এক রকমের সারা শরীরে ফোসকা পড়ে, কিন্তু এটা সেই বান মারার ফোসকা নয়। কি হবে কিছুই ভেবে উঠতে পারছি না। সামান্য কিছুক্ষণ চুপচাপ বসে মাধববাবুকে জিজ্ঞাসা করলাম, ভাত খেতে গেলে ঠিক আপনার কি কি সমস্যা হয় একটু খুলে বলুন তো। শুধু ভাত খেতে গেলে নয় ঠাকুর মশাই, আমার সমস্ত দিক থেকে সমস্যা। ধরুন আমি কোনো খাবার খেতে বসেছি, অথচ খাবারের ভিতরটা পচে গেছে, একটা বিশ্রী গন্ধ বেরোচ্ছে ভাত দিয়ে, অথচ বাড়ির অন্য সকলে ভাত খাচ্ছে, তাদের কোনো সমস্যা নেই। হয়তো কোনো কিছু খাবার মুখে তুলতেই হঠাৎ দেখতে পাচ্ছি সেই খাবার ছাই হয়ে গেছে। জল খেতে গেলে মাঝে মাঝে দেখতে পাই জলের মধ্যে কেঁচো, বিছে, আরো নানান রকমের নোংরা বিষাক্ত পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, অথচ বাড়ির অন্য কেউ সেই জলে কিছুই দেখতে পাচ্ছে না। তারা দিব্যি সেই জল পান করছে এবং সুস্থ আছে। ঠাকুর মশাই, আমি মরে যাচ্ছি, আর পারছি না। না খেতে না ঘুমোতে পারছি আমি। কোনো ডাক্তার রোগ ধরতে পারছেন না। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপরে বললাম, কখনো আপনার জীবনহানিকর কিছু ঘটেছে? মানে ধরুন আপনার বড় বিপদ।
গত সপ্তাহে রাতের দিকে ছাদে উঠে একা হাঁটছিলাম। সেদিন কিন্তু বৃষ্টি বাদলার কোনো দিন ছিল না, একেবারে শুকনো খটখটে পরিবেশ। পূর্ণিমার চাঁদের জন্য চারপাশ বেশ আলোক হয়েছিল। আমি ছাদের উপর হাঁটতে হাঁটতে চারপাশ দেখছিলাম। রেলিং এর ধারে আসতেই আমার মনে হলো আমার পিছন থেকে প্রচন্ড জোরে কেউ আমাকে ধাক্কা দিল। অথচ সেদিন ছাদে আমি ছাড়া আর কেউ ছিল না, এবং ছাদের দরজাটাও আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম। ফলে ঘরের থেকে কেউ এসে আমাকে ধাক্কা দিবে এমন পরিস্থিতিও ছিল না। সেদিন হয়তো কপালের জোরে আমি বেঁচে গেছি। তারও বেশ কয়েকদিন আগে আমি পথ চলতে চলতে হঠাৎ অনুভব করি কেউ আমায় রাস্তার দিকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করছে। যেদিকে ফেলে দেওয়ার চেষ্টা করছিল সেদিকে বড় ডোবা পাকে ভরা। মানুষ পড়ে গেলে সহজে ওঠার উপায় নেই সেখান থেকে। এমনই ছোট ছোট অনেক ঘটনা একের পর এক ঘটে চলেছে আমার সঙ্গে। এই ঘটনাগুলো কি আপনার সাথে ঘটছে নাকি আপনার বাড়ির বাকি সদস্যদের সাথেও? না 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 ঠাকুর মশাই, একদমই নয়। বাড়ির সকলে কেউ কিছু অনুভবই করতে পারছে না, একমাত্র আমিই সমস্ত কিছু অনুভব করতে পারছি স্পষ্টভাবে। আমি কি পাগল হয়ে যাচ্ছি ঠাকুর মশাই? সম্ভবত আপনার উপরে কেউ কোনো ক্রিয়া করেছে। আচ্ছা, উম, আপনার কারোর সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি? আসলে আমরা কিছুকাল আগেও মধ্যবিত্ত ছিলাম, তারপরে হঠাৎ করে ব্যবসাপত্রে বেশ উন্নতি করায় পরে ঘর বাড়ি জমি জমা কেনার পর অনেকেই বাঁকা দৃষ্টিতে আমাদের দেখে। তবে কারোর সাথে ব্যক্তিগত কোনো ঝামেলা নেই ঠাকুর মশাই। কে কে আছেন আপনার বাড়িতে মাধববাবু? আমি, আমার স্ত্রী, আমার ছেলে, বৃদ্ধ মা, আর আমার এক বিধবা পিসি। অথচ তারা কোনো কিছুই অনুভব করতে পারছে না, তারা দিব্যি সুস্থ রয়েছে। ঠাকুর মশাই, আমায় বাড়ির সকলে ঘেন্না করে আমার এই ঘায়ের জন্য, জানেন। সহজে নিজের লোকেরাই কাছে আসতে চায় না, একমাত্র মা যতটা পারে। কেন, আপনার স্ত্রী? মাধববাবু মাথা নিচু করে চুপ করে রইলেন, তারপরে বললেন, আসলে মা ছাড়া এই দুনিয়ায় কে আপন বলুন? আপনি দয়া করে আমার এই বড় মৃত্যু যন্ত্রণার সমস্যার কোনো সমাধান করুন ঠাকুর মশাই। আসলে আমি এখনো অবধি বুঝতে পারিনি ভদ্রলোকের সমস্যার কথাটা। সম্ভবত কেউ তার ওপর ক্রিয়া করলে যে সমস্যাগুলো হয় ভদ্রলোকের সমস্যা তার চেয়েও আরো দ্বিগুণ বলতে পারো। আমি নিজেও বুঝতে পারছিলাম না কি বলবো, কিন্তু আমার গুরু আমায় বলেছিলেন যে কখনো কোনো মানুষের বিপদ দেখলে তাকে না সাহায্য করাটা হবে মানবতা বিরুদ্ধ। তাছাড়া মাধববাবুর মুখের চাউনি, আমার অমন খাগুলো দেখে আর তার মনের অবস্থা শুনে আমার নিজেরও হালকা মায়া হচ্ছিল তার উপরে। আপনি চিন্তা করবেন না মাধববাবু, আমি আগামীকাল আপনার বাড়ি হসালাতে যাব। আমি এখন দূর থেকে বুঝতে পারছি না আপনার সমস্যাটা, কিন্তু আপনার বাড়িতে গেলে হয়তো বুঝতে পারবো সবটা। আমার এই কথাটা শুনে মাধববাবু প্রচণ্ড খুশি হয়ে আমার হাত ধরে প্রণাম করতে চাইলেন, কিন্তু পরক্ষণে ভয়ে হাতটা সরিয়ে নিলেন। আমি বুঝতে পারলাম উনি নিজেই লজ্জিত ওনার খায়ের জন্য, কিন্তু আমার মধ্যে ওসব কখনো ছিল না। আর ওই ঘা যে ছোঁয়াচে নয় সেটা আমি আগে দেখেই বুঝতে পেরেছিলাম। তাই আমি মাধববাবুর হাতটা আলতো করে চেপে ধরলাম। মা তারার উপরে ভরসা রাখুন, তিনি সবই ঠিক করে দেবেন। আর আপনার সম্পূর্ণ ঠিকানাটা বলে যান, আমি কালকে সকাল সকাল রওনা দেব। মাধববাবু সেদিন নমস্কার করে চলে গেলেন বাড়ির পথে। চারির সাথে খেলা করতে করতে সেদিনটাও পেরিয়ে গেল। পরের দিন সকাল সকাল খাওয়া দাওয়া করে আর পথে কিছু খাওয়ার জন্য শুকনো খাবার পোটলাতে করে বেঁধে নিয়ে রওনা দিলাম হসালার উদ্দেশ্যে। বাড়ি থেকে ভেবেছিলাম যতটা দূর হবে তার চেয়েও কয়েক গুণ বেশি দূরে অবস্থিত এই হাসালা। দুপুর 2টোর সময় স্টেশনে পৌঁছে ট্রেন ধরে তারপর মাধববাবুর
ঠিকানায় পৌঁছতে পৌঁছতে প্রায় বিকেল গড়িয়ে এলো। স্টেশনে নেমে হাসলাই পৌঁছতে দেখলাম রাস্তাটা দুই দিকে ভাগ হয়ে গিয়েছে। দুই ভাগ হয়ে যাওয়া রাস্তার মাঝখানে ছোট একটা পুকুর মতো, আর তার চারপাশ থেকে শুরু হয়েছে ধানের মাঠ। সম্ভবত আউশ ধান বোনা হয়েছিল। কয়েকটা জমিতে দেখলাম সর্ষে লাগানো। গ্রামের মেঠো পথ, গ্রামীণ সাধারণ মানুষ। কয়েকটা গরু ছাগলের শব্দও আসছে, বাচ্চারা খেলা করছে তার শব্দও ভেসে আসছিল কানে। সত্যি কথা বলতে গ্রামে সেবার পা দিয়েছিলাম বেশ কয়েক বছর পরে, তাই ছোটবেলার সেই পুরনো গ্রামের আমেজটা খুঁজে পেয়ে গিয়েছিলাম। বেশ ভালো লাগছিল প্রথম প্রথম। মাধববাবুর কথা মতো সেই পাকা রাস্তা দিয়ে যেতেই দেখলাম গ্রামের লোকালয় শুরু হয়েছে। একটা বড় শিমুল গাছের পাশে সিংহ দরজা, তারই সামনে দেখলাম গতকালের সেই একই পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে মাধব ভট্টাচার্য বাবু। আমাকে দেখে এক গাল হেসে সামান্য ব্যস্ত হয়ে বললেন, বাবা, আপনার আসতে কোনো সমস্যা হয়নি তো পথে? আসলে আপনাকে আনতে যাব স্টেশনে, এমন কাউকে পেলাম না। বড্ড কষ্ট হলো, তাই না আপনার, এত দূর আসতে? না না, আপনি অতটা ব্যতিব্যস্ত হবেন না মাধববাবু। যুবক বয়সে এই শরীর নিয়ে খালি পায়ে সমস্ত জঙ্গল, পাহাড়, নদী, পথ সব পায়ে হেঁটে পার করে ফেলেছি। এটা তো সামান্য পথ মাত্র। সেই সময় সারাদিন ধরে কেবল হেঁটে গিয়েছি, কোনো বিশ্রাম ছাড়াই। সেই সব একদিন ছিল বটে। তারপর তো যাই হোক, তবে আপনার বাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে বারবার ঘুরে দেখবার মতো চারিপাশ। এখনো তো ভিতরে প্রবেশ করলাম না, বাইরে থেকে দেখেই যতটা বুঝলাম ততটাই বললাম। ঠাকুরমশাই, আসুন আসুন, ভেতরে আসুন। আমরা সকলেই আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। কি যে ভাগ্য আমাদের, আপনি এই ভিটেতে পা রাখলেন ঠাকুরমশাই। আপনার মতন মহান সাধকের পা পড়া মানে ঘরের উন্নতি বৃদ্ধি পাওয়া। আমি বাইরে বেশি না দাঁড়িয়ে ভিতরে প্রবেশ করলাম। মাধববাবুর বাড়িটার গঠনটা খুব যে সুন্দর লাগলো তার বলতে লাগবে না। সিংহদ্বারের ভিতর বড় দালান, তারই সামনে পূর্ব মুখ করে দাঁড়িয়ে আছে দোতলা বাড়ি। বাড়িটা অনেক প্রাচীন আমলে তৈরি, মন্দিরের মতো করে বানানো। সামনে অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান, তারই পাশে শ্বেত পাথরের তৈরি একটা মন্দির। সেখানে তুলসী গাছ লাগানো রয়েছে বেশ ঝোপের মতো করে। সেখানেই দেখলাম শিবের একটা মূর্তি রাখা। মন্দিরের মুখ এবং তার সম্পূর্ণ আদলটা বেশ মন মতো লাগলো আমার। বাড়ির বাইরেটা বেশ ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলাম, কিন্তু তেমন কিছু সন্দেহজনক চোখে পড়ল না। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না ঠিকই কী কারণের জন্য মাধববাবু এই পরিস্থিতি। এইসব কথা ভাবতে ভাবতেই দেখি একজন মুখটা ঘোমটা দিয়ে ঢাকা স্ত্রী লোক আর তার সাথে 4-5 বছরের বাচ্চা ছেলে এসে দাঁড়ালো বাইরে। স্ত্রীলোকটি এসে জল দিয়ে পা ধুয়ে দিলেন আমার। মাধববাবু পরিচয় করিয়ে দিলেন তারপরে। ঠাকুরমশাই, ইনি আমার স্ত্রী বিদ্যাবালা। আপনার জন্য আজকে সমস্ত রান্না ও নিজের হাতে করেছে। এবার আপনি ভিতরে এসে বসে আগে কিছু পেটে দিন। ভিতরে গিয়ে বসতেই দেখি মাধববাবু স্ত্রী থালা ভরা নানান রকমের পদ এনে রাখলেন সামনে। তাতে দেখলাম লুচি, কুমড়োর ছক্কা, ছোলার ডালের বড়ার তরকারি, পায়েস, 5 রকমের বাটি ভরা মিষ্টি, পান। সত্যি কথা বলতে সারাদিন কেবল মুড়ি বাতাসা খেয়ে পেটটা বড্ডই খালি খালি লাগছিল, তাই বেশি কিছু কথাবার্তা না বলে বসে পড়লাম খেতে। বাইরে রান্না করছিলেন মাধববাবুর স্ত্রী বিদ্যাবালা দেবী। গোটা 8 লুচি সাবার করে দিলাম এক নাগাড়ে। মিষ্টিগুলো খাবো না করে সব শেষে খেয়ে নিলাম। তখন ছিল একেবারে ঘরে তোলা খাঁটি ঘিয়ে ভাজা লুচি,
গাছের টাটকা কুমড়ো, বাড়িতে বানানো সন্দেশের মিষ্টি, নিজের জমিতে করা ডাল, আর তার স্বাদই ছিল অতুলনীয়। এখন অমন স্বাদ কোথায় খাবারে? এখনো বাজারে গেলে দেখি ঘিয়ের বদলে তেল বিক্রি হচ্ছে। বেশি বেশি করে ফলন হওয়ার জন্য জমিতে মিশিয়ে দিচ্ছে ওষুধপত্র। সে যাই হোক, খাওয়া দাওয়া করে সামান্য বাইরে হাঁটছি, হঠাৎ ঘরের ভিতর থেকে প্রচণ্ড শোরগোলের শব্দ শুনে ছুটে গেলাম ঘরে। আর কি এই দেখি, বড় একটা ঝাড়বাতি, যেটা বাইরের বারান্দার মাথায় লাগানো ছিল, সেটা ভেঙে পড়ে রয়েছে, আর তার পাশে মাটিতে বসে রয়েছেন মাধববাবু। তার কপালের পাশে সামান্য কাটা, তাতেই টাটকা রক্ত ঝরছে। এ কি করে হলো মাধববাবু? এমন কাঁচ ভাঙার আবার শুনে শুধুমাত্র আমি নয়, বাড়ির সকলে ছুটে এসেছিলেন সেখানে। মাধববাবুর মা, পিসি ছেলে আর বিদ্যাবালা দেবীর। দেখলাম বাড়ির মেয়েরা প্রত্যেকেই ঘোমটা দেওয়া, থুতনি অবধি, তবে প্রত্যেকের গলাতেই উদ্বিগ্নের ছাপ। বিধবা বৃদ্ধা মহিলাটি মাধববাবুকে তুলে একটা চেয়ারে বসালেন। সম্ভবত উনি ওনার মা হবেন। মাধববাবুর মুখ চোখ দেখে বোঝাই যাচ্ছে তিনি বেশ ভয় পেয়ে গিয়েছেন। প্রচণ্ডভাবে হাঁপাতে থাকেন তিনি। আমি মাধববাবুর কাছে গিয়ে তার হাত দুটো ধরতেই মাধববাবু বলে উঠলেন, ঠাকুরমশাই, আমাকে বাঁচান, আপনি দয়া করে আমাকে বাঁচান। আমাকে কেউ বাঁচতে দেবে না। সবেমাত্র আপনি খাওয়া দাওয়া করে বাইরে হাঁটতে গেলেন। আমি এই ঘরের মধ্যে তামাকটা সাজিয়ে নিচ্ছিলাম। হঠাৎ কোনো কারণ ছাড়াই এই এত বড় ঝাড়বাতিটা আমার মাথার উপর পড়ছিল। শুধুমাত্র এক হাতের কম দূরত্বের জন্য বেঁচে গেছি, কিন্তু ছিটকে পড়েছি। ফলে কাঠের টেবিলের আঘাতে কপালের বেশ খানিকটা জায়গা কেটে গেছে। আমি মাধববাবুর স্ত্রীর দিকে উদ্দেশ্য করে বললাম, বোঠান, আপনি যদি একটু গাঁদা পাতা কিংবা কচু গাছের পাতা কেটে নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো হয়। দেখলাম নূপুর পরা পায়ে ছমছম শব্দ তুলে বিদ্যাবালা দেবী চলে গেলেন বাইরের উঠোনের দিকে। খুব তাড়াতাড়ি বেশ কয়েকটি গাঁদার পাতা আর কচুর ডাল এনে রাখলেন আমার সামনে। আমি তাড়াতাড়ি গাঁদা পাতাটা হাতে নিয়ে রস চেপে মাধববাবুর কপালে লাগাতে রক্ত পড়াটা সামান্য সময়ের মধ্যেই থেমে গেল। মাধববাবু, আপনি ঘরে চলুন, আপনার শরীরের প্রচণ্ড ঘুমের দরকার। না না ঠাকুরমশাই, আপনি ভুল করছেন। আমার ঘুম হবে না। ঘুমোতে গেলেই ওরা আমায় দম বন্ধ হয়ে যাওয়া কষ্ট। আর সন্ধ্যা হচ্ছে, এখন শুরু হবে এই ঘাগুলোতে যন্ত্রণা। এই যন্ত্রণা সহ্য করার মতো নয় ঠাকুরমশাই। দেখুন, আমি সম্পূর্ণ কারণ না জেনে, কিছু না বুঝে আপনার কোনো সাহায্য করতেই পারবো না। আপনি আমাকে ক্ষমা করবেন মাধববাবু। সত্যি বলতে এ ব্যাপারে আমি এখন একেবারে অজ্ঞ। তবে আপনার বাড়িতে সন্দেহজনক আমি এখনো অবধি সেরকম কিছু পাইনি। আপনার সাথে এই সমস্যাটা যে ঠিক কী কারণে হচ্ছে তার কোনো সুরাহা আমি পাচ্ছি না। মাধববাবু প্রচণ্ড যন্ত্রণায় নিজেকে এলিয়ে দিলেন আরাম কেদারার ওপরে। দেখলাম মাধববাবুর মা, তিনি লণ্ঠনের ওপর থেকে মাঝে মাঝে নরম সুতির কাপড় দিয়ে শেক করে দিচ্ছেন মাধববাবুর মস্ত শরীর। কিন্তু তাকে দেখে একেবারেই মনে হচ্ছে না তিনি এতে এতটুকুও স্বস্তি বোধ করছেন। আহ, প্রাণটা যেন বেরিয়ে গেলেই ভালো হয়। এতগুলো দিন ধরে এই কষ্ট আর সহ্য করতে পারছি না। ঠাকুরমশাই, আমি কি কখনো সুস্থ হব না? আপনি ঈশ্বরের উপরে ভরসা রাখুন, উনি তার সন্তানের নিশ্চয়ই দেখাশোনা করবেন। আপনি যখন কখনোই কারোর সাথে খারাপ কিছু করেননি, ঈশ্বরও আপনার সাথে কিছু খারাপ করবে না, সেই ব্যাপারে নিশ্চিন্ত থাকুন। রাত বাড়তে বাড়তে বেশ রাত হয়ে গেল। ধীরে ধীরে সমস্ত গ্রাম অন্ধকারের গর্তে নিমজ্জিত হয়ে এলো।
দূরের বাঁশঝাড় থেকে ডেকে উঠল কয়েক দল শেয়াল। হুক্কা হওয়া শব্দে চতুর্দিক একেবারের জন্য কেঁপে গেল। মাধববাবুর প্রচণ্ড যন্ত্রণা সহ্য করে একেবারে কাহিল অবস্থা। এখন এতগুলো লুচি খাওয়ার পরেও আমারও বিশেষ কোনো খিদে ছিল না। সন্ধ্যাবেলায় যন্ত্রণা সহ্য করার পরে এবারে রাত নামলেই সেই দম আটকে যাওয়া কষ্ট। দুই চোখের পাতা টান টান করে রেখে দিই ঘুমোবো না বলে, অথচ ভুল করে ঘুমিয়ে পড়লেই যেন পাপের শাস্তি। আপনাকে আজকে আমি ঘুম পাড়িয়ে দেব, আপনি নিশ্চিন্তে থাকবেন। দেখলাম মাধববাবু কোনো কথা বললেন না, কেবল আমার চোখের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থেকে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বললেন, আজকে তুমি পিসির কাছে নিচের ঘরে ছেলেকে নিয়ে শুয়ে পড়ো। আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে দোতলায় আমার ঘরে গিয়ে শুচ্ছি। বিদ্যাবালা দেবী কেবল ঘোমটাটার ভিতর থেকে সম্মতিসূচক মাথা নেড়ে চলে গেলেন ওপরে। এর বেশ কিছুক্ষণ পর সামান্য দুধ খেয়ে ওপরে আসতেই দেখি বেশ সুন্দর করে বিছানা করে রাখা হয়েছে আমাদের দুজনের জন্য। বাইরে থেকে মাধববাবুর বাড়িতে যতটা সুন্দর দেখেছিলাম, ভেতরটা যেন তার চেয়েও 1000 গুণ বেশি সুন্দর। সামান্য জমি জমা থেকে এত বৈভব। সমস্ত ঘরের দেওয়ালে টাঙানো রয়েছে বড় বড় শিল্পকলা, দামি সেগুন কাঠের আসবাবপত্র সমস্ত, তাতে কারুকার্য করা নানান রকমের মূর্তি। দেওয়ালের বারান্দার ধারে রাখা আছে রকমারি ফুলের গাছ। প্রতিটি ঘরের মাথার উপর রয়েছে বেলুয়ারি কাঁচের ঝাড়বাতি। দোতলা ঠাকুর ঘরটাও খুব সুন্দরভাবে সাজানো। শ্বেত পাথরের বড় ঠাকুর ঘর, তার মধ্যে গৃহদেবতার আরাধনা। সব মিলিয়ে বাড়িতে আমি কোনো রকম কোনো অশুভ শক্তি উপস্থিতি টের পেলাম না। এমনকি বাড়ির ব্যস্ত অনেক ক্ষেত্রে পারিবারিক অশান্তি আর উন্নতির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে। কিন্তু এ বাড়িতে আমি সেরকম কোনো গণ্ডগোল লক্ষ্য করলাম না। নরম পালঙ্কের ওপর শুতেই শরীরটা ছেড়ে দিল। দুই চোখে নেমে আসতে চাইল ঘুম, কিন্তু আমার পাশে ভয়ে বসে রয়েছেন মাধববাবু। আপনি বিছানায় শুয়ে পড়ুন, আর হ্যাঁ, তার আগে এই দুধটুকু খেয়ে নিন। রাতে ঘুমানোর আগে গরম দুধ খাওয়াটা খুব দরকার। ঠাকুরমশাই, দুধটা আমি মুখে দিতে পারবো না। এক্ষুনি মাংস পচা গন্ধ বেরোবে সেখান থেকে। গলা দিয়ে নামবে না আমার। আমি বলছি তো, আপনি কোনো গন্ধ পাবেন না। নাক মুখ চেপে খেয়ে নিন। ভাববেন এই গন্ধটার উৎস আপনার মনে। দুধটা কোনোভাবেই খারাপ হয়ে যায়নি। আমার কথা শুনে কাঁপা কাঁপা হাতে দুধের গ্লাসটা নিয়ে চোখ বন্ধ করে এক ঢোকে দুধটা গলায় ঢেলে নিলেন তিনি। আমার দিকে একটা ধন্যবাদের হাসি দিয়ে মাধববাবু বিছানায় শুয়ে পড়তেই আমি তার দুই ভুরুর মাঝে আলতো করে চাপ দিয়ে বেশ কিছুক্ষণ রইলাম। তারপর দেখলাম মাধববাবু ধীরে ধীরে পরম নিদ্রাতে আচ্ছন্ন হয়েছে। তোমরা আবার ভেবে বসো না যে এর জন্য আমি কোনো শক্তি প্রয়োগ করেছি। আসলে আমাদের কপালের মাঝখানে এমন কিছু স্নায়ু রয়েছে যেগুলো সঠিকভাবে চাপ প্রয়োগ করতে পারলেই ঘুম আসতে বাধ্য। খাটের চারপাশে বন্ধন করে আমি শুয়ে পড়লাম। ক্লান্ত থাকায় শুতে শুতে কখন ঘুমিয়ে অতলে তলিয়েও গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ আমি দেখতে পেলাম একটা খুব সুন্দরী রমণী মাধববাবুর বাড়ি জুড়ে ঘুরে বেড়াচ্ছে। তার মাথায় কোনো ঘোমটা নেই, ফলে সম্পূর্ণ মুখটাই দেখা যাচ্ছে। মা জগদ্ধাত্রীর মতো মুখের গড়ন, টানা টানা চোখ, টিকালো নাক, মোটা ঠোঁট, কি অপূর্ব সেই গড়ন। এক মাথা ঢাল হয়ে কালো কোঁকড়ানো চুল নেমে এসেছে। কপালের মাঝে গোল হয়ে সিঁদুরের টিপ পড়া, মাথা ভরা সিঁদুর টানা লাল শাড়ি হাতে, গয়না গলায়, আলতা পরা পায়ে নুপুর পরে হেঁটে বেড়াচ্ছে।
এই সারা বাড়ি জুড়ে একটা সুন্দর আওয়াজ খেলে বেড়াচ্ছে আমার কান জুড়ে। মেয়েটির মুখটি বিষণ্ণ, দুঃখময়, করুণ, চোখের ভিতর ঝাপসা দৃষ্টি, যেন এক্ষুনি পদ্ম পাতার মতো টলটলে চোখ দিয়ে জল গড়িয়ে পড়বে নরম গালে। আমি স্বপ্নের মধ্যে স্পষ্টভাবে অনুভব করতে পারলাম মেয়েটি আমার দিকে একবার তাকালো, আর তারপরেই শুরু হলো প্রচণ্ড জোরে আর্তচিৎকার, মৃত্যু যন্ত্রণার মতো ছটফট করার শব্দ। মুহূর্তে চোখের সামনে দেখতে পেলাম লাল রক্ত গড়িয়ে পড়ছে মাধববাবুর বাড়ির দোতলার বারান্দা দিয়ে, তার সাথে সেই নারী কণ্ঠের চিৎকার। ধীরে ধীরে দেখতে পেলাম সে নারী মৃত্যুর কোলে ঢলে পড়ল, আর তখনই হঠাৎ করে ঘুমটা ভেঙে যেতে চোখ খুলে দেখলাম একটা নারীর ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে মাধববাবুর ঘরে। মহিলাটির এক মাথা কোঁকড়ানো চুল, আর পায়ে সেই একই রকম নুপুরের শব্দ। প্রত্যেকবার হাঁটার সঙ্গে সঙ্গে ঝংকৃত হচ্ছে সেই নুপুর। বুকের ভিতরটা ছ্যাত করে উঠল ভয়ে। চারপাশ তাকিয়ে দেখলাম না, ঘরের ভিতর এখন কোনো আর নারী মূর্তির অবয়ব নেই, কিন্তু আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পেয়েছিলাম সেই স্বপ্নের দেখা নারী মূর্তিকে বাস্তবে। মেয়েটির মুখটা যেন বরাবর চোখের সামনে ভেসে উঠছিল আমার। হঠাৎ করে মনে পড়লো মাধববাবু তো বলেছিল ঘরের মধ্যে রাত্রে যেন কাদেরকে ঘুম থেকে উঠে দেখতে পায়। কি আশ্চর্য! কিন্তু কে এই রমণী? কেন আমি এমন স্বপ্ন দেখলাম? কিসের যোগসূত্রে হতে পারে? আমি কিছু মিলাতে পারলাম না। তখন তাকে দেখলাম পাশে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে রয়েছেন মাধব ভট্টাচার্য। বহু মাসের পর তিনি ঘুমিয়েছেন পরম আরামে। আমার বারবার মনে হতে লাগলো হয়তো খাট বন্ধন করা ছিল বলেই সে নারী মূর্তি আজকে ছুঁতে পারেনি মাধববাবুকে। চোখের সামনে সেই রক্তমাখা বারান্দা, ঘর, সবকিছু কেমন যেন ছবির মতো বারবার ভেসে চলেছিল ক্রমশ। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম ভোর হব হব করছে, অথচ তখনও ভোরের আলো ফোটেনি। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম কিছুতেই আর এলো না। মনের ভিতর নানা রকমের প্রশ্ন ক্রমশ জট পাকিয়ে যেতে লাগলো। একটার সঙ্গে একটার যোগসূত্র খুঁজে বার করার চেষ্টা করতে থাকলাম। মাধববাবুর অসুস্থ রাত্রিবেলা সেই মহিলাকে দেখা, আমার স্বপ্নে দেখা, আমার নিজের স্বচক্ষে দেখা সেই স্বপ্নে ছায়ামূর্তি। কিছু সময় পরেই ভোরের আলো ফুটে নতুন সকালের সূচনা হলো। বেশ অনেকক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে সকালের ভোরের আলোয় ঘুম ভাঙল মাধববাবুর। একটা কান অবধি এঁটো করা হাসি হেসে বললেন, মহান আপনি, আপনি মহান ঠাকুর মশাই। বিগত 2 থেকে 3 মাস আমি 2 চোখের পাতা এক করতে পারিনি। অনেক বড় বড় কবিরাজ, ডাক্তার, তান্ত্রিক যা পারেনি আপনি তাই পেরেছেন। আপনার প্রতি আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল ঠাকুর মশাই। কিন্তু ঠাকুর মশাই, আমার শরীরের এই ঘাগুলো যে দিনের পর দিন বেড়েই চলেছে। আমি দেখতে পেলাম গতকালের তুলনায় মাধববাবুর শরীরে ঘাগুলো আজকে আরো দ্বিগুণ ভাবে বেড়েছে। সারাটা দিন বেশ ভালোভাবেই কাটালাম। বিদ্যাবালা দেবী প্রচুর রকমের পদ রান্না করেছিলেন, কিন্তু একটা বিষয়ে খারাপ লাগছিল। নিজের চোখের সামনে দেখতে পাচ্ছিলাম মাধববাবু একটা ভাতের দানাও খেতে পারছিলেন না। প্রত্যেকবার মুখের মধ্যে অত সুন্দর রকম সরু চালের ভাত মুখে দেওয়ার পরেও প্রচণ্ড বিশ্রী মুখ করে উগলে ফেলে দিচ্ছিলেন প্রত্যেকটি ভাত। নিজের চোখের সামনে দেখতে পেলাম মাছের থালাতে হাত দিতে মাছটা কেমন যেন বিকট গন্ধ ছাড়তে শুরু করলো, আর রংটাও কেমন যেন কালো হয়ে গেল। এটা হয়তো আর সাধারণ মানুষের চোখে না পড়লেও
আমার চোখে এড়াতে পারিনি। তবে এই সমস্ত কোনো কিছুরই আমি সংযোগ তখন খুঁজে পাইনি। দুপুরের দিকে বাগানে একটু হাঁটতে গিয়ে দেখলাম একটা 15-16 বছরের ছেলে হঠাৎ করে আমায় দেখে লুকিয়ে পড়ল। গাছের ফাঁকে আমি সেই দিকে এগোতেই ছেলেটা দেখলাম লাফিয়ে চলে গেল তার বাড়ির বেড়া টপকে। ঘটনাটা সামান্য রহস্যজনক লাগলো, কারণ এত বড় ছেলে সামান্য ফল ফুল চুরি করতে আসবে না। তাছাড়া এমন কিছু দুষ্প্রাপ্য ফল সেখানে ছিল না যা চুরি করতে হবে। সব কিছু মিলিয়ে মিশিয়ে মনটা একরকম অস্থির লাগলে বিকেলে একটু হাঁটতে বেরোলাম গ্রামে। গ্রামের দিকে কয়েকটা পা ঘুরে আসার পরে বিকেলে সামনের পুকুরে বসে মাছ ধরতে ধরতে তামাকে টান দিচ্ছিলাম। তার পাশে বসে থাকা মাধববাবুর সঙ্গে কথাটা বলছিলাম। পুকুরটা গ্রামের থেকে আরো খানিকটা এগিয়ে একটু ভেতরের দিকে। তবে এই দিকে কালভার্টের পাশে লোকজনের আনাগোনা খুব একটা নেই। একেবারে শুনশান পরিবেশ বললেই ভালো হয়। পরন্ত বিকেলে লাল সূর্যের আলোর সাথে মাছ ধরতে বেশ ভালোই লাগছিল। অনেকদিন পর যেন ছোটবেলার সেই অনুভূতি আবার ফিরে পেলাম। কি মনে হতেই মাধববাবুকে একবার প্রশ্ন করলাম, মাধববাবু, আপনি বেশ দেরি করে বিবাহ করেছেন, তাই না? না ঠাকুরমশাই, কথাটা হয়তো ঠিক নয়। দেরি করে আমি বিবাহ হয়তো করিনি, কিংবা করেছি বলতে পারেন। আসলে অনেকের মনেই এই খটকা রয়েছে, মানে আমার বয়স প্রায় 45-এর উপর, কিন্তু আমার খোকার বয়স একেবারে সামান্যই। কাজে পিতা পুত্রের বয়সের অঙ্কের হিসেব মেলানো কঠিন হয়ে যায়। আসলে আমার প্রথম পক্ষের স্ত্রী অসুখে মারা যায়। তারপর মা অনেক খুঁজে পেতে আমার জন্য বিদ্যাকে বউ করে নিয়ে আসে। এই সব কিছু সামলাতে গিয়েই আমার বয়সটা বেশি হয়ে যায়। কেমন যেন মাথার মধ্যে খটকা লাগতে শুরু করলো, আর তখনই জ্যান্ত একটা পোনা মাছ বাঁধলো ছিপে। বাবা ঠাকুরমশাই, আপনি তো সব দিক দিয়ে একেবারে পারদর্শী দেখছি। তা হবে না? ছোটবেলায় এককালে সারাদিন খালি বিলে ঘুরে বেড়াতাম, মাছ ধরতাম, সাঁতার কেটে নদীর এ মাথা থেকে অন্য মাথায় চলে যেতাম। গামছা বেঁধে মাছ ধরতে আরও এক মজা। সেসব দিন এখন আর কি আছে বলুন? কলকাতা শহরে এক হিঁদু গলির ভেতরে বাস। আপনারা তাও গ্রামের দিকটা থাকেন, বেশ ভালো লাগে। আচ্ছা মাধববাবু, আপনি এক কাজ করুন, আপনি সূর্য ডোবার আগেই পৌঁছে যান ঘরে। আমি মাছগুলো নিয়ে একটু আশপাশটা ঘুরে তারপর ফিরে যাব। আমাকে নিয়ে চিন্তা করবার দরকার নেই, আমি ঠিকই একা একা চলে যেতে পারবো। কিন্তু আপনার বাইরে থাকাটা খুব একটা ভালো হবে না হয়তো। ভয়তেই হোক বা শ্রদ্ধাতেই মাধববাবু আমার কথা অস্বীকার না করে সোজা উঠে চলে গেলেন ঘরের দিকে। আমি মনে মনে ঠিক করে নিলাম আমার ঠিক এরপরে কি কাজ করতে হবে। যখন আবার মাধববাবুর বাড়িতে এলাম তখন বেশ রাত হয়ে গিয়েছে। গ্রামের দিকে রাত বেশ তাড়াতাড়ি হয় শহরের তুলনায়। যখন আমি পুরো গ্রামে ঘুরে ঘুরে বাড়ির দিকে পৌঁছালাম, পুরো পথটা একেবারে নির্জন নিশুতি ছিল। সেদিনকার আগামীতে ছিল অমাবস্যা, তাই পথঘাট বেশ অন্ধকার হয়ে গিয়েছিল। তবে যৌবন বয়সে প্রচুর অন্ধকারে হেঁটেছি বলে সেই সমস্ত পথঘাট হাতে আমার তেমন কোনো অসুবিধে ছিল না। মাধববাবুর বাড়িতে পৌঁছে দেখি দক্ষযক্ষ কাণ্ড। অবশ্য বাড়ির বাইরে থেকেই আমি আওয়াজটা পেয়েছিলাম, কিন্তু ব্যাপারটা ঠিক কি তা আন্দাজ করে উঠতে পারিনি। সেই দিন আমি ইচ্ছে করে প্রথমে বাড়ির সদর দরজার কাছে গেলাম না, বরং পিছন দিকে বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম শুনবো বলে কথাগুলো। মাধববাবু তার স্ত্রী বিদ্যাবালা দেবীর উদ্দেশ্যে প্রচণ্ড চিৎকার চেঁচামেচি করছে। এসব তোমার চাল, তাই না? কি প্রমাণ করতে চাও?
আমার জীবনের সব থেকে বেশি বড় ভুল হয়েছে তোমার গলায় মালা দিয়ে। এত বড় বাড়ি, এত সম্পত্তি, গয়না, শাড়ি সবকিছু পেয়েও তোমার শান্তি হয়নি। এসবের জন্য তো বিয়ে করেছিলে আমাকে, আর এখন ইচ্ছে করে বশীকরণ, কালো জাদু করে আমাকে মারার চেষ্টা করছো। সত্যি করে বলো, জলের মধ্যে কি মিশিয়ে নিয়ে এসেছো? না হলে কিন্তু আমি আগের মতোই তোমাকেও। কথাটা মাঝপথে আটকে গেল মাধববাবুর। আমি কেবল দূর থেকে শুনতে পাচ্ছিলাম বিদ্যাবালা দেবীর ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ। মেয়েটির জন্য মনটা বেশ খারাপ লাগছে। বেচারি সে হয়তো কিছুই জানে না, অথচ তার বাড়ির লোক স্বামীর হাতে কিভাবে অত্যাচারিত হচ্ছে। রোজ রোজ খাবারের মধ্যে ওষুধ মিশিয়ে খাও, তাই তো? তাহলে বলো, কেন আমি এত ডাক্তার বদ্যি করার পরেও আমার রোগ কমছে না? আমার ভাতে ইচ্ছে করে ছাই ফেলে দাও, তাই তো? বিশ্বাস করো তুমি, আমি কিছুই করি না। আমরা সকলে সেই ভাতই খাই। আমরা কিছু দেখতে পাই না, একমাত্র তুমি কোনো খাবার জিনিসে মুখ দিলেই তোমার শুধু গন্ধ লাগে। বাড়ির সকলে খায়, কারোর তো কোনো সমস্যা হয় না। এই চুপ, একটাও কথা বলবে না তুমি, চুপ। আমি জানি তুমি আমাকে ঘেন্না করো, পোকাকে আমার কাছ থেকে দূরে রেখে দিয়েছো। ভয় পাও, আমি বুঝি তুমি আমাকে ভয় পাও। ভাবো কাছে গেলেই আমার গায়ের এই ঘা তোমার গায়ে হয়ে যাবে। আমি আমার জীবনের জন্য, ঘায়ের জন্য ভয় পাই না। আমি ভয় পাই আমাদের খোকনের জন্য। এই রোগ যদি ওর শরীরে ঢোকে, তাহলে তুমি তো বাবা, তুমি চাইবে ও এইভাবে কষ্ট পাক? বাড়িতে তারানাথ তান্ত্রিককে নিয়ে এসেছি, উনি সব কিছুর হিসেব করে দেবেন। তারপর বাকি হিসেবটা আমি করে নেব। তখন কে থাকবে আমার এই এত বড় বাড়িতে, আর কে রাস্তায় ভিক্ষা করবে সেটাও ভালোই বোঝা যাবে। কথাটা শেষ হতে না হতেই ওয়াক ওয়াক করে বেশ কয়েকবার বমি তুলতে থাকলেন মাধববাবু। আমি আর বেশি দেরি করা ঠিক হবে না ভেবে ঘরে ঢোকার জন্য যেই উঠোনে পা রাখতে যাব, অমনি দেখলাম ঘরের জানালার কাছ থেকে সেই দিন দেখা সেই ছেলেটি খুব দ্রুত চলে গেল বাড়ির পিছনের দিকে। তবে ছেলেটিকে আমি একেবারেই ভুল দেখিনি সেদিন। আমি দেখেছিলাম তার চেহারা, অবয়ব। ঠিক সেই ছেলেটা আজও। ছেলেটা এ বাড়িতে লুকিয়ে লুকিয়ে কি করে, এইসব কথার পরপর সাজিয়ে নিতে আমি প্রবেশ করলাম মাধববাবুর বাড়িতে। আমাকে দেখে মাধববাবু স্বাভাবিক গলায় বললেন, এই তো ঠাকুর মশাই, আমি তো ভাবছিলাম আপনাকে খোঁজার জন্য এক্ষুনি লোক পাঠাবো। আপনি সঠিকভাবে চিনে আসতে পারলেন, তা কোনো অসুবিধা হয়নি তো পথে? না না, একদমই অসুবিধে হয়নি, একদম দিব্যি ঘুরে চলে এলাম। দেখুন ঠাকুর মশাই, সারাদিন কিছু পেটে পড়েনি। সন্ধ্যার দিকে একটুখানি ভাত নিয়ে বসলাম, অমনি মুখের মধ্যে ভাত দিতেই সমস্ত মুখটা পচা গন্ধে ভরে উঠল। এত গন্ধ ভাতে হতে পারে বলে আমার সন্দেহ হয়। তা সে যত পচাই হোক না কেন, বহুদিনের পচা জিনিস খোলা বাতাসে পড়ে থাকলে ঠিক যেমন গন্ধ আসে, ঠিক সেই গন্ধ। ঠাকুরমশাই, সন্ধে হচ্ছে, এরপর শুরু হবে প্রচন্ড যন্ত্রণা সমস্ত শরীর জুড়ে। আমি ঠিক কি দোষ করেছি বলুন তো ঠাকুরমশাই, যার জন্য আজকে এত বড় পাপের শাস্তি আমাকে ভোগ করতে হচ্ছে? আমি বেশ কিছুক্ষণ চুপ করে থেকে মাধববাবুর দিকে তাকিয়ে আবার বললাম, আপনি বড় পাপ করেননি বলছেন? কেমন যেন একটা ঘাবড়ে যাওয়া মুখ করে মাধববাবু আমার দিকে তাকালেন। মানে কি বলছেন ঠাকুরমশাই? আমার সারা শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে, কালো ঘাগুলো অসম্ভব জ্বালা পোড়া, মরে যাচ্ছি আমি। আমি কি পাপ করেছি বলুন তো? ওপরে দোতলার একদম শেষ প্রান্তে একটা ঘর রয়েছে, তালাবন্ধ। সেটার ভিতরে অনেকগুলো নতুন শাড়ি গয়না রাখা। সেগুলো নিশ্চয়ই বিদ্যাবালা দেবীর নয়। আমি স্পষ্ট দেখতে পেলাম মাধববাবুর সমস্ত শরীর দিয়ে ঘাম ঝরছে অনবরত। কান এবং গলার পাশটা লাল হয়ে গিয়েছে তার। এতক্ষণে প্রচণ্ড যন্ত্রণা যেন তিনি ভুলে রয়েছেন। আমার মুখ থেকে যে কথাটা শুনতে পাবেন মাধববাবু, সেটা উনি একেবারেই আশা করেননি। যেন বহু গোপন কথা আমি জেনে গিয়েছি।
কিছুতেই, যেটা আর কাউকে জানানো যেত না। মাধববাবু বললেন, আপনি ওপরে কখন গেলেন? মানে ওই ঘরে তো তালা বন্ধ। মাধববাবু, আপনি যা বড় পাপ করে ফেলেছেন তার প্রায়শ্চিত্ত এইভাবেই করতে হবে। তাই স্বয়ং ভগবানও চান আপনি শাস্তি পান। আপনার কপালের খণ্ডিত রয়েছে। এই লিখন আসলে পাপ কাজ করলে তা শান্তি এই জন্মে পেতে হয়। আপনি এখন যতদিন বাঁচবেন ঠিক এইভাবেই একটু একটু করে তিলে তিলে শেষ হয়ে যাবেন যন্ত্রণায়। ও, ওই গ্রামের লোকগুলো বলেছে, তাই তো? বুঝেছি। ওরা আমার ভালো চায় না ঠাকুরমশাই। আপনাকে দেখে কি সব কান ভাঙচি দিয়েছে। আমি সব জানি মাধববাবু, আপনি সব সত্যি কথাই বলুন। না হলে আমি বলছি, আমি চন্দ্র দর্শনে বসে সমস্তটা জানতে পেরেছি। এমনকি আমার স্বপ্ন দিয়েছেন আপনার প্রথম স্ত্রী রত্না দেবী। মাধববাবু চুপ করে বসে রইলেন। সামনে লণ্ঠনের আলোটা জ্বলছে, তবে গায়ের ঘাগুলোতে সেঁক দিতে কেবল ভুলে গিয়েছেন। আপনি যখন বলবেন না মাধববাবু, তখন আমি সবটা বলছি। আজ থেকে প্রায় 20 বছর আগে আপনার সাজের বিয়ে হয়েছিল রত্না দেবীর। রত্না দেবীর বিয়ের পরে হয়েছিল আপনার প্রথম সন্তান অমলেন্দু। রত্না দেবী ছিলেন বৈকুণ্ঠপুরের জমিদারের একমাত্র কন্যা। তবে রত্না দেবীর বিয়ের পর থেকে শরীরে দেখা যায় একটা একটা করে সাদা সাদা দাগ, এবং ধীরে ধীরে সেই দাগ সমস্ত শরীর জুড়ে ছড়িয়ে যায়। আপনি ধীরে ধীরে ঘেন্না করতে থাকেন আপনার স্ত্রী রত্না দেবীকে। একটা সময় রত্না দেবীর জায়গা হয় আপনার ছোট বাড়ির এক কোণে। এদিকে আপনার প্রধান লোভ হয়েছিল রত্না দেবীর বাবার সম্পত্তির ওপর। আপনার রত্না দেবীকে বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল, আর সেটা হলো টাকা। আপনার ছোট থেকেই ইচ্ছে ছিল বড় লোক হওয়ার, এবং এই জন্য আপনি রত্না দেবী শারীরিক সমস্যার কথা জেনে শুনেও তাকে বিয়ে করতে রাজি হয়েছিলেন। এবং রত্না দেবীর বাবা মেয়েকে পাত্রস্থ করার জন্য প্রচুর সম্পত্তির বিনিময়ে মেয়েকেও পাঠান আপনার কাছে। আপনার প্রথম স্ত্রীর এক মাথায় ঢাল কোকড়া চুল ছিল। সে কপালের মাঝে একটা গোল টিপ পড়তো, তার পায়ের নুপুরের শব্দ ঝংকৃত হতো সমস্ত বাড়িটা। তার ডাগর দুটো চোখের ভিতরে আপনার জন্য প্রেম ভালোবাসা সবকিছু ছিল, কিন্তু আপনি তার অনুভূতি নিয়ে কোনো চিন্তা ভাবনা করেননি। তার ডাগর দুই হরিণের মতো নয়নে বারবার জল ফেলেছিলেন। তারপর ঘটেছিল সেই ঘটনা। আপনি সেদিন একদম মদ্যপান করেছিলেন। নিজের স্ত্রীকে কখনো সম্মান ভক্তি কেন, ন্যূনতম স্ত্রীর অধিকারটুকু দিতে পারেননি। রত্নাবালা দেবীর কষ্টে কষ্টে শেষ হয়ে গিয়েছিল। আপনি বারবার রত্না দেবীর বাবা বৈকুণ্ঠপুরে জমিদার মশাইকে ভয় দেখিয়ে শাসিয়ে আসতেন। বলতেন, আপনার মেয়ে রোগগ্রস্ত, কুষ্ঠ নিয়ে আছে, ওর জন্য আমাদের অনেক কথা শুনতে হয় মানুষের কাছে। একে গা গুলিয়ে ওঠে, ঘেন্না লাগে। প্রচুর ডাক্তার দেখাতে অনেক টাকা লাগে। এই সামান্য কটা টাকাতে হবে না। আপনার এই সমস্ত জমি বাড়ি আমার নামে করে দিন। আর না তো আপনার এই মেয়েকে নিয়ে যান। এই মেয়েকে নিয়ে এখন আপনি কি করবেন দেখুন। যতই হোক সমাজ বলে তো একটা ব্যাপার রয়েছে। স্বামীর ঘরে সংসার করতে না পেরে বাপের ঘরে উঠে আসলে আপনি ভালোই জানেন কি কি কথা আপনাকে শুনতে হতে পারে। তাছাড়া আপনার তো এই একমাত্র মেয়ে রত্নাই, হিসেব অনুযায়ী সমস্ত সম্পত্তি তো তারই পাওয়ার কথা। আর আমি যা বলছিলাম সেটা আর কিছুদিন আগেই না হয়। রত্না দেবীর বাবা এই কথা শুনে বেশ ভয় পেয়ে যান। নিজের মেয়ের ভবিষ্যতের কথা ভেবে সেদিন সমস্ত কিছু আপনার নামে করে দিয়ে চলে যান মাধববাবু। আপনার একমাত্র লোভ ছিল সম্পত্তি। যখনই আপনি সেটা সম্পূর্ণভাবে পেয়ে গেলেন, আপনার মনে হলো আর কেন বাঁচিয়ে রাখার দরকার নেই রত্না দেবীকে, বরং আপনি এই টাকায় অনেক সুন্দর একজন মেয়েকে আবার বিবাহ করতে পারবেন। তাই একদিন সন্ধেবেলা যখন বাড়িতে কেউ ছিল না এবং আপনার একমাত্র ছেলে অমলেন্দু গিয়েছিল পাড়ায় খেলা করতে, সেই সুযোগে আপনি একটা লোহার শিক গরম করে এনে আপনার স্ত্রী রত্নাবালার দেবীর শরীরের যেখানে যেখানে সাদা ঘায়ের দাগ ছিল সেখানে চেপে বসলেন। মুখের ভিতর গুঁজে দিলেন কাপড়, যাতে কেউ আর সেই চিৎকারের আওয়াজ অবধি না পৌঁছায়। প্রচণ্ড পুড়ে যাওয়া মরণ যন্ত্রণা সহ্য করার পরেও আপনি তাকে ছাড়লেন না। আপনার দুই বলশালী হাত দিয়ে গলা টিপে ধরলেন তার। দম বন্ধ হয়ে ছটফট করতে করতে পৃথিবীর সবচেয়ে কষ্টকর মৃত্যুটা তার কোলে ঢলে পড়ল।
তারপর সামান্য দড়ি দিয়ে ঝুলিয়ে রাখলেন যাতে সকলে বুঝতে পারেন তিনি আত্মহত্যা করেছেন। এই সমস্ত ঘটনা নিজের দুই চোখে দেখেছিল অমলেন্দু। তখন সে বয়সে হয়তো ছোট ছিল, কিন্তু আপনার এই জঘন্য কাজে সে কিছুই মেনে নিতে পারেননি। মাধববাবু, আপনি ভীষণ বড় পাপ করে ফেলেছেন, ভীষণ বড় পাপ। সে পাপের ক্ষমা হয়তো কখনো হবে না। আপনি যে যন্ত্রণাটা পাচ্ছেন প্রতিনিয়ত, সেটা সেদিন পেয়েছিল রত্না দেবী। ওই জন্যই তো তার অতৃপ্ত আত্মা রোজ আসে আপনার কাছে। আপনার রাতে ঘুমোতে দেয় না, না ঘুমোতে গেলেই আপনার গলা চেপে বসে, যাতে আপনি ঠিক সেই কষ্টটা অনুভব করতে পারেন যেটা সেদিন সেই নির্দোষ মেয়েটি পেয়েছিল। প্রত্যেক সন্ধ্যায় আপনার যন্ত্রণা তার যন্ত্রণার কথা মনে করিয়ে দেয় মাধববাবু। এতক্ষণ তো কথাগুলো আমি বললাম, এবার না হয় বলুক আপনার প্রথম সন্তান অমলেন্দু। মাধববাবু জানো, ভূত দেখার মতো চমকে উঠলেন অমলেন্দুকে দেখে। এটা যেন তিনি কখনো আশাই করতে পারেননি। আসলে যে ছেলেটিকে আমি এই বাড়িতে আসার পর দুদিন দেখেছিলাম, কখনো জানালার পাশে, কখনো বাগানের ঝোপের আড়ালে, সেই ছিল অমলেন্দু। আমি ডাকতেই অমলেন্দু এলো আমার কাছে। মাধববাবু, এরপর ঠিক কি কি করেছিলেন সেটা আমি জানি না, সেটা তুমি না হয় বলো। আপনাকে আমার বাবা বলতে ঘেন্না হয়। ছি, আমার মায়ের কোনো দোষই ছিল না। সামান্য ডাক্তার দেখালেই হয়তো সমস্ত রোগ সেরে যেত, কিন্তু না, ভুলিয়ে ভালিয়ে আমার মায়ের বাপের ঘরের সমস্ত সম্পত্তি নিয়ে নিজে বিরাট বড় বাড়ি, জমি, গাড়ি সব কিছু কিনলেন। বিয়ে করে আনলেন এক অল্প বয়স্ক মেয়েকে। আমি ছেলে হয়ে কি করে সহ্য করি সবটা? দাদুর বাড়ি চলে যাওয়ার পর সেখানে সমস্ত ঘটনা খুলে বলতেই আমার দাদু আমাকে নিয়ে যায় এক তান্ত্রিক জ্যোতিষীর কাছে। তিনি আমাকে বিধান দেন, একটা লাল টুবলি আমি যেন অন্ধকারের মধ্যে অমাবস্যার রাতে এসে পুঁতে দিই এ বাড়িতে। তবে সেটা কাজ করতে সময় লাগবে বেশ কয়েকদিন। আসলে এ বাড়িতে আমার মায়ের জামা কাপড় কিছুই ফেলা যায়নি, সমস্তটাই ওপরের দোতলা ঘরে তালাবন্ধ অবস্থায় ফেলে রাখা ছিল। আমি সেটা জানতাম, তাই সময় সুযোগ বুঝে সকলের আড়ালে এসে সেই তালা ভেঙে আমি মাঝে মাঝেই মায়ের কাপড়গুলো আঁকড়ে ধরে কাঁদতাম। খুব কষ্ট হতো মায়ের জন্য, কিন্তু আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়তাম। এই জন্যই তো আপনার সাথে রোজ হয় এমনটা। প্রতিনিয়ত আপনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করবেন। কোথা থেকে যেন বিদ্যাবালা দেবী এসে উপস্থিত হলেন সেখানে। এতক্ষণের চুপচাপ শান্ত স্বভাবের বিদ্যাবালা বললেন, এই লোকটা আমার সাথেও খারাপ ব্যবহার করেছে, অত্যাচার করেছে, পয়সার লোভ দেখিয়ে বিয়ে করেছে, কিন্তু বিয়ের পর বুঝতে পারি ঠিক কি জিনিস। ওনার অতীত আমি সামান্য জানতাম, সবটা না, কিন্তু বিয়ের পর বুঝি ঠিক কতটা সহ্য করতে হয়েছে আমার সতীনকে। এইভাবেই ওনার সেই পাপের প্রায়শ্চিত্ত হোক, আমি সেটাই চাই। এই শয়তানি, তোকে ভিখারির ঘর থেকে তুলে এনে এত বড় রাজপ্রাসাদে রাখলাম, তবু তোর এত বড় সাহস! আমি তো রাজপ্রাসাদ চাইনি। একটা স্ত্রী তার স্বামীর থেকে যেটুকু সম্মান চায় সেইটুকুই চেয়েছিলাম কেবল। আর দাঁড়ালেন না, সোজা হাঁটতে হাঁটতে ভিতর দিকে চলে গেলেন তিনি। অমলেন্দু মৃত আত্মার এই পৃথিবীতে থাকলে তারা ভীষণ কষ্ট পায়। আমি জানি তুমি তন্ত্রশাস্ত্রী দ্বারা তোমার মায়ের আত্মাকে এই পৃথিবীতে রেখে দিয়েছো এখনো আটকে। এটা কিন্তু তোমার মায়ের মুক্তি হচ্ছে না। 14 বছরের বেশি কোনো আত্মা পৃথিবীতে থাকলে সে সাক্ষাৎ পিশাচিনীতে পরিণত হয়। এই ভুলটা মোটেও করো না। বাড়ির কোন জায়গায় সেই লাল টুকলিটা পুঁতে রেখেছিলে মনে করতে পারছো অমলেন্দু? অমলেন্দু কেবল সম্মতির সূচক ঘাড় নাড়ল। পরদিন সকাল হতেই অমলেন্দুর বলার জায়গা ঘোরাঘুরি করতে একটা লাল টুবলি বেরিয়ে আসে সহজেই। সেই টুবলি হাতে নিয়ে খুলতেই দেখি একগোছা চুল, কয়েকটি দাঁত, অসত্য গাছের কাণ্ড আর সামান্য কালো রত্ন সবকিছু মিশিয়ে রয়েছে সেখানে। সম্ভবত চুলটি রত্নাবালা দেবীর। এইভাবেই তার আত্মাকে বন্দি করে রাখা হয়েছে। এ বাড়িতে রত্নাবালা দেবী প্রচণ্ড হিংস্র হয়ে প্রতিনিয়ত একটু একটু করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন তার স্বামী মাধব ভট্টাচার্যকে। সেদিন রাতে অমাবস্যা ছিল। আমি দেরি করলাম না, সন্ধ্যা নামতেই বসলাম যজ্ঞকুণ্ডে।
গাত্রবন্ধন সেরে গলায় হাড়ের মালাটা পরিধান করে বলতে লাগলাম ভৈরব মন্ত্র। একটি একটি করে যজ্ঞকুণ্ড আহুতি দিতে থাকলাম সেই চুল দাঁত সবগুলোকে। হঠাৎ প্রচণ্ড জোরে একটা চিৎকার সমস্ত জায়গা কেঁপে উঠল ভূমিকম্পের মতো। এক নারী কণ্ঠের প্রচণ্ড জোরে চিৎকার, তার প্রচণ্ড কান্না শব্দ। ধীরে ধীরে দেখি চোখের সামনে প্রকট হয়ে একটা কালো ছায়ার মতো কুণ্ডলী। তার রূপ অবিকল সেই আমার স্বপ্নে দেখা রমণীর মতো। যে পাপের শাস্তি পাওয়ার সে ঠিকই পাচ্ছে, স্বয়ং ঈশ্বর তাকে পাপের শাস্তি দিতে চায়। সারা জীবন ধরে সে একটু একটু করে যন্ত্রণা পেয়ে প্রায়শ্চিত্ত করবে তার করা পাপের। আমি আপনার মুক্তির ব্যবস্থা করেছি রত্নাবালা দেবী। এরপরে আমি সেই লাল টুবলি মন্ত্র পড়তে পড়তে আগুনে আহুতি দিতেই দেখি রত্নাবালা দেবীর সেই অবয়ব ধীরে ধীরে বাতাসে মিশে যাচ্ছে। এরপর অবশ্য কখনো আর হাসালাতে যায়নি। কে জানে মাধববাবুর এখন কি অবস্থা। এতক্ষণ বলে তারানাথ থামল। বৃষ্টি একটু কমেছে দেখে আমি কিশোরীকে বললাম, ভায়া, বৃষ্টির বেগ কিন্তু কমেছে। এখন আমাদের বেরিয়ে না পড়তে পারলে আবার রাস্তায় ভোগান্তি হবে। তারানাথকে বিদায় জানিয়ে রাস্তায় বেরিয়ে আস্তে আস্তে তারানাথের বলা গল্পটার কথাই ভাবছিলাম। সত্যি, পাপ করলে তার প্রায়শ্চিত্ত এই জন্মই করতে হয়, আর পাপ কখনো বাপকেও ছাড়ে না। শুনছিলেন লেখিকা সুদেষ্ণা ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশনের গল্প তারানাথ তান্ত্রিক ও মাধব বাবুর আতঙ্ক। তারানাথ তান্ত্রিকের চরিত্রে রয়েছে প্রীতম, বিভূতি, ইরফান, কিশোরী, আরুময়। মাধববাবুর চরিত্রে রয়েছে অমিত, মাধববাবুর স্ত্রী ইরিনা এবং অমলেন্দুর চরিত্রে রয়েছে সুদীপ। আশা করছি আমাদের এই ইউনিক পরিবেশনা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন গল্প শুনছেন, প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। আজকের মতো ভূত কুঠিরের দরজা বন্ধ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।